বিবিএ ফার্স্ট ইয়ার কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 9 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই চ্যাপ্টারের একটা অঙ্ক করবো, আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক, যেটা বাংলায় বলে। তো আমরা তো আর্থিক অবস্থার বিবরণী ক্লাস 9 10-এ করছি, ইন্টারে করছি। তো এখন অনার্সে উঠে আমরা করতে হবে। তো অনার্সের অঙ্কগুলো তেমন কঠিন দেয় না, সহজেই দেয় যদি তুমি মনে করো বুঝে বুঝে করতে পারো। সহজেই দিবে, পাশাপাশি হচ্ছে তোমার এই বাংলা মিনিং গুলো জানতে হবে, যদি জানো তাহলে সহজ। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে তোমাদের অনার্সের ক্ষেত্রে হচ্ছে প্রশ্ন পুরোপুরি রিপিট না করলো, যেমন ধরো এই প্রশ্নটা রিপিট না করলো, বাট তোমার এই ক্যাশ থাকবে, এই এন্ট্রিগুলোই দেওয়া থাকবে, টাকার অঙ্ক চেঞ্জ থাকতে পারে, বলতে এই টাইপের প্রশ্নই আসবে। হ্যাঁ, ধরো সমন্বয়গুলো সেমই থাকবে, টাকার অঙ্কগুলা চেঞ্জ করে দিবে। আচ্ছা, আর আশা করি আমরা এই যে আর্থিক অবস্থার বিবরণীর বেসিকটা সবাই জানি, প্রথমে কি বিক্রয় লিখতে হবে, তারপরে বিক্রিত পণ্যের ব্যয়ভার দিতে হবে, হ্যাঁ দেন সবগুলা জানবা। তো জানো আশা করি। আর না জানলে অঙ্ক করতে করতে এখন জেনে ফেলবা। এই অঙ্কটা আসছে এনইউ বিবিএ অনার্স 2018 সালে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে 2018-তে। ওকে, এখানে বলা আছে কি প্রশ্নে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে নুরুজ্জামান কোম্পানি 2017 সালে, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তারপরে বলা আছে রিকোয়ারিডে বলা আছে কি প্রিপেয়ারে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। মাল্টি স্টেপ মানে কি বলছে হচ্ছে গুছানো, হচ্ছে গুছানো ভাবে তোমার এই আর্থিক অবস্থার বিবরণী, এই বিশদায়ী বিবরণী করতে হবে নেট ইনকামটা। যেমন ধরো প্রথমে কি অপারেটিং রেভিনিউ, তারপরে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে কি অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুটা ভাগ, একটা হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আর একটা হচ্ছে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মানে অফিস খরচটি অফিস খরচে দেখাতে হবে, আর হচ্ছে সেলিং গুলো সেলিং এর মধ্যে দেখাতে হবে, এইটুকুই। আর যদি দেখো পরীক্ষার মধ্যে তোমাদের গাফলা বলতে তোমরা ভুলে গেছো কোনটার পরে কোনটা, কিছু করতে হবে না, কস্ট অফ গুডস তো লিখলা, লিখার পর অপারেটিং এক্সপেন্স দিবা। দেওয়ার পরে এই যে এই সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দেওয়া লাগবে না, না দিয়ে কি করবা, এগুলা বাদ দিবা। বাদ দিয়ে সেটা তুমি তোমার মতো অপারেটিং এক্সপেন্সের মধ্যে যেগুলা যাবে, পরোক্ষ যে খরচগুলো আছে সবগুলা এখানে লিখে দিবা। ওকে, আশা করি বুঝছো। এটা নিয়ে প্যারা খাইতে দিত না। আচ্ছা, আমার প্রথমে বলা আছে কি প্রিপেয়ারে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট করতে হবে। দেওয়া মিল দেওয়া আছে, সমন্বয় দেওয়া আছে, করতে হবে কি ইনকাম স্টেটমেন্ট। প্রথমে কোম্পানির নাম দিবা নুরুজ্জামান কোম্পানি, ইনকাম স্টেটমেন্ট মাল্টি স্টেপ ফর দা ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017। ওকে, গড় নিয়ে কারো সমস্যা নাই, এখানে এরা গড়টা সম্পূর্ণ করে নাই। তো তুমি গড়টা সুন্দর করে করবা। এখানে দিবা কি, এইখানে দিবা, এইখানে দিবা টাইটেল দিতে পারো, বা হচ্ছে এক্সপ্লেনেশন দিতে পারো। এখানে দিবা হচ্ছে কি টাকা টাকা টাকা। ওকে, প্রথমে আমার লাগবে কি আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে প্রথমে আমার কি করতে হবে, প্রথমে ভালো করে প্রশ্নটা দেখতে হবে। কি করতে হবে, দেখতে হবে। প্রথমে আমার দরকার কি বিক্রয় দরকার। আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে প্রথমে কি দরকার, এই যে আর্থিক অবস্থার বিবরণী বলতেছি বারবার। ইনকাম স্টেটমেন্ট বিবরণী করতে গেলে তোমার প্রথমে দরকার কি বিক্রয়। এখানে দেখো তো সেলস দেওয়া আছে, ক্রেডিট পাশে অ্যামাউন্ট গুলো ক্রেডিট পাশে দিছে, ডেবিট পাশের গুলো ডেবিট পাশে দিছে। তো সেলস দেওয়া আছে কত টাকা, 2 লাখ টাকা। সেলস হচ্ছে আমার 2 লাখ টাকা। এখন তুমি সেলসটা বসাবা, কি করবা, সেলস বসাবা। অপারেটিং রেভিনিউ দিবা, দেওয়ার পরে সেলস লিখবা। সেলস দিয়া কত টাকা, সেলসের টাকা সবসময় কি 2 নাম্বার করে আসে। তো সেলসের টাকা 2 নাম্বার করে 2 লাখ টাকা। এখন আমার খেয়াল করতে হবে সেলসের সাথে কোনো কাজ আছে কিনা, সেলস রিটার্ন বা হচ্ছে তোমার অতিরিক্ত হচ্ছে বিক্রয় কোনো লেখা হয়েছে না, এই টাইপের এন্ট্রিগুলো যদি থাকে ওইগুলো আমার যোগ করতে হবে। আর হচ্ছে রিটার্ন থাকলে বাদ দিতে হবে। ওকে, সেলস হচ্ছে আমার কি সবসময় কি ক্রেডিট হয়। সেলস যদি হয় ক্রেডিট, তাহলে সেলস রিটার্ন কি হবে, সেলস রিটার্ন হবে ডেবিট। তো এদিকে হচ্ছে ডেবিট অ্যামাউন্ট, এদিকে ক্রেডিট অ্যামাউন্ট। ক্রেডিট অ্যামাউন্টে এখানে রিটার্নস বলা আছে, রিটার্নস 2500 টাকা বলা আছে, এটা ক্রেডিটে। সেলসের রিটার্ন থাকবে কোন পাশে, ডেবিটে থাকবে। তার মানে এই রিটার্নটা আসবে না, এখানে ডেবিট রিটার্ন আছে কত টাকা, এই যে রিটার্নস আছে কত টাকা, 5,000 টাকা। এই 5,000 টাকা রিটার্নস হচ্ছে কি আমার সেলস, মানে বিক্রয় ফেরত। বিক্রয় থেকে কি হয়, বিক্রয় ফেরত বাদ যায়। তার মানে রিটার্ন এন্ড অ্যালাউন্স কত টাকা, 5,000 টাকা। আশা করি বুঝছো। এই যে ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে মাইনাস ফিগার। তারপর টান দিবা কত টাকা, 1,95,000 টাকা থাকে। বিক্রয়ের মধ্যে আর কোনো কাজ নাই নাই বিধেই অঙ্কটা এখানে শেষ। যদি থাকতো বিক্রয়ের সাথে কোনো কাজ, তাহলে আমরা ওই কাজগুলোও করব। ওকে, এই অঙ্কতে নাই, তার মানে আমার আর করার দরকার নেই। এখন আমার বিক্রয়ের পরে কি লাগে, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় লাগবে। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে এই যে বিক্রিত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড লিখবা। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা ইন্টারে কি শিখছি, মজুত পণ্য আসে, প্রারম্ভিক মজুত পণ্য। তো সেম এখানেও প্রারম্ভিক মজুত পণ্য আসবে। মজুত পণ্যের নাম কি এখানে ইংলিশে কি বলা থাকে,
ইনভেন্টরিজ বলা থাকে, হ্যাঁ, ওপেনিং ইনভেন্টরিজ বা ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ বলা আছে এখানে, দেখো তো, ইনভেন্টরিজ বলা আছে জানুয়ারির 1 তারিখ 2017, মানে ওপেনিং ইনভেন্টরি 1 তারিখ যেহেতু বলা আছে, কত টাকা বলা আছে? 10,000 টাকা ইনভেন্টরি দেওয়া আছে। তো আমার ইনভেন্টরি বসবে কত টাকা? 10,000 টাকা। ওপেনিং ইনভেন্টরি কত টাকা? এই যে 10,000 টাকা, এটা 2 নাম্বার ঘরে বসবে সবসময় ইনভেন্টরি, হ্যাঁ। যদি এটার সাথে কোনো কাজ না থাকে, যদি কাজ থাকে সেই ক্ষেত্রে প্রথম ঘরে বসাবা, তারপরে দ্বিতীয় ঘরে নিবা। বাট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওপেনিং ইনভেন্টরির সাথে কোনো কাজ দেওয়া থাকে না। আচ্ছা, ইনভেন্টরির পরে আসবে কি? আমার পারচেজ আসবে। কি আসবে? পারচেজ, ক্রয়। এই যে পারচেজ দেওয়া আছে কত টাকা? 1,15,000 টাকা পারচেজ দেওয়া আছে, 1,15,000 টাকা। রিটার্ন দেওয়া ছিল কিন্তু দুইটা, এখানে একটা এখানে একটা। পারচেজ যেহেতু আমার ডেবিট, তার মানে রিটার্নস গুলা হবে কি? পারচেজ রিটার্ন ক্রেডিট হবে, ক্রয় ফেরত গুলা হবে কি? ক্রেডিট হবে। ক্রয়ের পরিমাণ হ্রাস করে, যার কারণে তোমার ক্রেডিট হয় ক্রয় ফেরত। এগুলা বেসিক আশা করি জানো। আর না জানলো এই যে রিটার্নস এর বিষয়টা কি, ধরো ক্রয় হচ্ছে আমার একটা ব্যয়, ব্যয় বাড়তেছে, কত টাকা ক্রয় করলে ক্রয় বাড়ে। যখন ক্রয় ফেরত দিয়ে দাও, ক্রয়ের পরিমাণ হ্রাস করে ফেলে। খরচ যদি হ্রাস পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। সেক্ষেত্রে এই যে রিটার্নসটা তোমার ক্রয়ের পরিমাণ কি করে? মাইনাস করে দেয়, যার কারণে এটা এটা হচ্ছে ক্রেডিট হয়। আশা করি বুঝতে পারছো। ওকে, এই যে পারচেস দেওয়া আছে কত টাকা? 1,15,000 টাকা পারচেস থেকে। এই যে আহ রিটার্নস, এই যে রিটার্নস এন্ড অ্যালাউন্স কত টাকা? 2,500 টাকা। এখন আমার খেয়াল করতে হবে এই যে পারচেজের সাথে আর কোনো কিছু আছে কিনা, পারচেজের সাথে আর কোনো কিছু আছে কিনা। এখন রেওয়া মিলের মধ্যে তো আর কোনো কিছু নাই পারচেজের সাথে, এখন সমন্বয় দেখতে হবে। সমন্বয়গুলা, আমি একটা জিনিস এখানে তোমাদের বলি নাই যে এই প্রশ্নটা যখন করবা সমাধান, তখনই সমন্বয়গুলা পড়বা, সমন্বয়গুলার কাজগুলা দেখবা। এখন আমার 1 নাম্বার সমন্বয় বলছে কি, এন্ডিং ইনভেন্টরি বলা আছে কত টাকা? 10,000 টাকা। এটা হচ্ছে আমার উম, মোট মুনাফা বের করার ক্ষেত্রে কাজে লাগবে, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আসবে এটা, এন্ডিং ইনভেন্টরিটা। ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি বলেছে? টাকা 3,000 অফ দা ওয়েজেস রিলেটেড টু নেক্সট ইয়ার। এখানে যেটা বুঝাইছে ওয়েজেস মানে মজুরি, হ্যাঁ। রিলেটেড মানে হচ্ছে নেক্সট ইয়ার, মানে সামনের বছরের সাথে এটা সম্পর্ক আছে 3,000 টাকা। যদি সামনের বছর, এই বছর না, এই বছর বাদ দিয়েও 3,000 টাকা সামনের বছরের সাথে সম্পর্কিত, যার কারণে আমার এটা কি হবে? ওয়েজেসটা অগ্রিম হবে। কি হবে? অগ্রিম, মানে প্রিপেইড ওয়েজেস। এটা আমার কোথায় যাবে? ওয়েজেস থেকে প্রিপেইড ওয়েজেসটা কি হয়? বাদ যাবে। যদি বাদ যাবে, এটার বাদ যাবে কেন ওইটাও ব্যাখ্যাটা বুঝাবো। ওকে, এটার কাজ নাই ক্রয়ের সাথে। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 2,000 টাকা তো ডিউ 2017, এই বছরের মধ্যে আমার অঙ্ক কত বছরের দেখো তো? 17 সালের অঙ্ক। এই 17 সালে ডিউ আছে কত টাকা? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে আমার 2,000 টাকা ডিউ এবছর। মানে এই যে প্রশাসনিক যে খরচটা আছে, এই 2,000 টাকা ডিউ আছে, খরচ বকে আছে। খরচ বকে থাকলে এই যে খরচের সাথে আমার এটা যোগ হবে, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের সাথে কি হবে? যোগ হবে। ক্রয়ের সাথে কাজ নেই। ওকে, তারপরে বলছে কি, ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড বাই টাকা 5,000। মানে আমার কি, ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট মানে অবচয় হয়েছে। আমার কি হয়েছে? অবচয়। আমার যে যন্ত্রপাতিটা আছে ওটার অবচয় হয়েছে, অবচয়টা আমার যন্ত্রপাতি থেকে বাদ যাবে। যন্ত্রপাতি থেকে অবচয়টা বাদ যাবে, পাশাপাশি কি হবে? আমার পরিচালন ব্যয় অপারেটিং এক্সপেন্সের থেকে 5,000 টাকা কি হবে? বাদ যাবে। আশা করি এগুলা এখনো কাজ নাই এটার, ক্রয়ের সাথে যখন করব বুঝবা। 1 2 3 4, 5 নম্বরে কি বলছে? গুডস মানে পণ্য, উইথড্রোর বাই ওনার, মানে পণ্য উত্তোলন করছে ওনার মানে মালিক, ফর পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত ব্যবহারের জন্য 6,000 টাকা। কি পণ্য উত্তোলন করছে? কি উত্তোলন করছে, সরি, এই যে আমার পণ্য উত্তোলন করছে গুডস। এই যে এখানে যদি ক্যাশ বলা থাকতো নগদ উত্তোলন করতো, এখানে বলেছে গুডস, পণ্য উত্তোলন করছে। এটা এটা পণ্য উত্তোলন করলে এটা যাবে কি হবে? পণ্য যদি উত্তোলন করে, উত্তোলন হিসাব আমার কি ডেবিট হইতেছে। আর হচ্ছে পণ্য নামে তো কোনো হিসাব নেই আমাদের হিসাব বিজ্ঞানে। সেই ক্ষেত্রে আমার কি কি করতে হবে? ক্রয় হিসাব মানে পারচেজ হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে। পারচেজ ক্রেডিট হয় কখন? যখন ক্রয়ের পরিমাণ হ্রাস পাই, তখনই আমার পারচেজ রিটার্ন হবে, সরি পারচেজ আমার ক্রেডিট হবে। এখানে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, আর হচ্ছে কি উত্তোলন হিসাব ডেবিট আর পারচেজ হচ্ছে ক্রেডিট। মানে এই যে গুডস নামে তো কোনো হিসাব দিতে পারবো না, পারচেজ দিতে হবে। ক্রয়ের পরিমাণ কি হইতাছে? কমে যাচ্ছে না? 6,000 টাকা। তার মানে আমার ক্রয়ের সাথে কাজ, ক্রয়ের থেকে কমে যাচ্ছে কত টাকা? 6,000 টাকার পণ্য আমার মালিক নিয়ে গেছে, আমার প্রতিষ্ঠান থেকে 6,000 টাকার পণ্য কমে গেছে, যার কারণে এইটা আমার বাদ দিতে হবে।
স্টোরের থেকে। খেয়াল করো, এই যে পারচেজ কত টাকা, 1,15,000 টাকা থেকে 2,500 টাকা হচ্ছে আমার রিটার্নসটা বাদ গেছে। এখন এই যে, তারপরে এখন যে পণ্য যে উত্তোলন করলো, গুডস উইথড্রোন বাই ওনার, মালিক কত টাকা উত্তোলন করছে, 6,000 টাকা। এই 6,000 টাকা ব্রেকেট দিবা, মাইনাস দিবা, মাইনাস দেওয়ার পরে যে টাকাটা থাকবে 1,06,000 টাকা, এটাই তোমার কি নিট ক্রয়। এটা এরা লেখে নাই, বাট তুমি লিখে দিবা, এখানে কি লিখবা, নিট পারচেজ। এখানে এখানে লিখে দিবা নিট পারচেজ। হ্যাঁ, আশা করি এখানে মাউস লেখার একটু কষ্ট। নিট পারচেজ লিখে দিবা, 1,06,000 টাকা ক্রয়ের সাথে আর কোনো কাজ নাই। এখন দেখতে হবে আমার কোনো ওই যে পরোক্ষ খরচগুলো, হ্যাঁ, প্রত্যক্ষ খরচগুলা, যেমন হচ্ছে তোমার পণ্য উৎপাদন রিলেটেড যে খরচগুলো আছে না, ওইগুলো আসবে এখানে। আচ্ছা, তো আমার দেখো রিটার্নস এর পরে হচ্ছে কেরিজ ইনহার্ট, কত টাকা, 4,000 টাকা দেওয়া আছে। এই কেরিজ ইনহার্ট কত, 4,000 টাকা, এটা আসবে আমার। এই যে কেরিজিন, কেরিজিন মানে কি, ক্রয় পরিবহন যেটাকে বলে, এটার নামগুলো অনেকগুলো আছে, কেরিজিন, ফ্রেডিন, তারপরে হচ্ছে আরেকটা কি জানি আছে। আচ্ছা, এই দুইটা একই অর্থ, মানে পরিবহন। হ্যাঁ, এই পরিবহনের টাকাটা আমার উৎপাদনের সাথে রিলেটেড, কিসের সাথে রিলেটেড, উৎপাদনের সাথে। এই 4,000 টাকা সরাসরি 3 নম্বর করে, 2 নম্বর করে আসবে। ওকে, তারপরে আর কি আছে, ওয়েজেস আছে, কত টাকা, এই যে কেরোসিন, এইটা তো ইনভেন্টরি, তো আমার তো কাজ করছি। ওয়েজেস, ওয়েজেস 20,000 টাকা দেওয়া আছে। ওয়েজেস কি, ওয়েজেস মানে মজুরি, মজুরিও তো আমার উৎপাদন রিলেটেড, উৎপাদনের সাথে কাজ না সরাসরি। ওয়েজেস এর কাজ হচ্ছে ওয়েজেস, ওয়েজেস হচ্ছে মজুরি, কত টাকা, 20,000 টাকা। এখন তোমার সমন্বয় কিন্তু ওয়েজেস এর সাথে কাজ আছে, কি আছে, 2 নম্বর সমন্বয়, 3,000 টাকা হচ্ছে কি, ওয়েজেস রিলেটেড টু নেক্সট ইয়ার, মানে সামনের বছরের ওয়েজেস এর সাথে কাজ আছে, মানে এটা অগ্রিম আছে। 3,000 টাকা পণ্য সামনের বছরের আছে, তার মানে মোট ওয়েজেস কত, 20,000 টাকা, এর মধ্যে 3,000 টাকা আছে সামনের বছরের। তার মানে ওয়েজেস থেকে এই 3,000 টাকা কি হবে, বাদ যাবে। এই যে দেখো কিভাবে লিখছে, ওয়েজেস কত টাকা, 20,000 টাকা, এর থেকে বাদ প্রিপেইড মানে অগ্রিম, হ্যাঁ, অগ্রিমটা বাদ যাবে 3,000 টাকা। অগ্রিমটা বাদ যাবে কেন, তুমি অঙ্ক করতেছো 2017 সালের, কি করতেছো, ইনকাম স্টেটমেন্ট করতেছো, এই অঙ্কর মধ্যে কি তুমি সামনের বছরের হিসাবে না অ্যাড করতে পারবা, পারবা না কিন্তু। যার কারণে এই যে সামনের বছরের যে টাকাটা আছে ওই টাকাটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে মোট ওয়েজেসটা বের হবে। 20,000 টাকার মোট ওয়েজেস ছিল, ওইখান থেকে 3,000 টাকা হচ্ছে অগ্রিম, অগ্রিমটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওইটাই হচ্ছে তোমার এই বছরের ওয়েজেস। কত টাকা, 17,000 টাকা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তার তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000 টাকা, এটা আসবে না এখানে। সেলিং এক্সপেন্স এখানে আসবে না, ইন্স্যুরেন্স এক্সপেন্স আসবে না, ড্রয়িং আসবে না, প্রিমিসেস আসবে না, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল আসবে না। আচ্ছা, আপাতত এইটুকুই, আর আসবে না। তারপরে হচ্ছে এইগুলা এখন যোগ করবো আমার, হ্যাঁ, এইগুলা যোগ করলে আমার যোগফল হয় 1,37,000 টাকা। 1,37,000 সবগুলোর সাথে যোগ বিয়োগ করার পরে এই যে এইখান থেকে, এই যে পারচেজ আছে না, উম, এই যে ইনভেন্টরি কত টাকা, 10,000 টাকা, এইখান থেকে এইগুলা যোগ হবে, এই 17,000 টাকা পর্যন্ত যোগ হবে। এই যোগ হওয়ার পরে যে যোগটা হবে এটা হচ্ছে 1,37,000 টাকা। এই 1,37,000 টাকা থেকে আমার বাদ যাবে হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, এই যে সমাপনী মজুত পণ্য। কি হয়, সমাপনী মজুত পণ্যটা বাদ যাবে, কত টাকা, 10,000 টাকা। এই সমাপনী মজুত পণ্যটা বাদ দিবা, এগুলো তো জানো, 9 টেনে করছো, ইন্টারে করছো। এই যে এন্ডিং ইনভেন্টরি 10,000 টাকা মাইনাস হবে, এটা এই ইনভেন্টরি বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটাও মাইনাস হবে। এই যে কস্ট অফ গুডস সোল্ড, এটা এখানে লিখে দিবা তোমরা, ব্র্যাকেটে মাইনাস দিয়ে দিবা বা হচ্ছে লেস দিয়ে দিবা, কস্ট অফ গুডস সোল্ড কি করবা, লেস কস্ট অফ গুডস সোল্ড। এই টোটাল টাকাটা 1,27,500 টাকা, এটা আবার এই বিক্রয় থেকে বাদ দিবা, বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে এটাই তোমার গ্রস প্রফিট, মানে মোট মুনাফা, কত, 67,500 টাকা। ওকে, তারপরে আসবে আমার কি, এই তো আমার মোট মুনাফা পর্যন্ত কাজ শেষ। এখন আমার দরকার কি, অপারেটিং এক্সপেন্স, মানে অপারেটিং পরিচালন ব্যয়গুলো লাগবে। পরিচালন ব্যয়ের মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে সেলিং আর একটা হচ্ছে এডমিনিস্ট্রেটিভ, মানে অফিস, আর একটা বিক্রয় রিলেটেড। এখন আমার প্রথমে লাগবে কি, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, সেলিংস গুলো লাগবে। ওকে, সেলিংস গুলো কি কি আছে, বিক্রয়ের সাথে সম্পর্কিত যে খরচগুলো ওইগুলো হচ্ছে সেলিংস এক্সপেন্স। এই যে এখানে বলেছে ওয়েজেস তো কাজ শেষ, এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা আসবে এডমিনিস্ট্রেটিভে। সেলিং এক্সপেন্স 10,000 টাকা, এটা সরাসরি দেওয়া আছে, এটার সাথে কোনো সমন্বয় কাজ নাই, তো এটা সরাসরি আসবে। সেলিং এক্সপেন্স কত টাকা, 10,000 টাকা।
ওকে, সমন্বয়ে আরেকটা বলছে, এটা সমন্বয়টা দেখো, খেয়াল করো। এই যে রাইস অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 2.5% অফ নিট ক্রেডিট সেলস। নিট ক্রেডিট সেলস মানে, তার মানে এটা বোঝানো হয়েছে যে বিক্রয় করছি আমরা, এটা সবটা হচ্ছে ক্রেডিটে বিক্রি করছি। তো এই বিক্রয়ের সেলস এর উপর 2% টাকা আমরা কি পাবো না, ডাউটফুল ডেট, সন্দেহজনক দেনা সঞ্চতি, হ্যাঁ। আচ্ছা, ওকে, সেলিং এক্সপেন্স শেষ, এখন আর কোনো বিক্রয় এক্সপেন্স আছে কিনা? ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা বিক্রয়ের সাথে সম্পর্ক না। ড্রয়িং, প্রিমিসেস, ইকুইপমেন্ট, এখন আর কিছু নাই। তার মানে আমার এই যে এখানে বলা আছে কি, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 2.5%, এটা আসবে। ব্যাড ডেট এক্সপেন্স 1,95,000 টাকা, কিভাবে বের করছি? এই যে টোটাল বিক্রয়ের, এই যে টোটাল বিক্রি করছি কত টাকা, 1,95,000 টাকা। এই বিক্রয়ের 2.5% হচ্ছে আমার ডাউটফুল ডেপস। এই যে 2.5% করলে আসবে 4,875 টাকা। এই দুটো যোগফল যোগ করবা, যোগ করে এদিকে মাইনাস ফিগার দিবা, কারণ এগুলো আমার কি লেস হবে, অপারেটিং এক্সপেন্সও কি এখানে লেস চিহ্ন দিবা, বা হ্যাঁ লেস লিখে দিবা। 14,865। এখন আসবে আমার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলা। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলা আছে কত টাকা, 25,000 টাকা। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000 টাকা। তারপরে হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আবার কাজ আছে। এই যে 3 নম্বর সমন্বয় বলছে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,500 টাকা ডিউ, মানে এই বছরের বকে আছে, খরচ বকে আছে, খরচ এই বছরের। এই বছরের খরচ বকেয়া থাকলে এই বছরই তোমার পরিশোধ করতে হবে, যার কারণে এটা কি বকেয়া থাকলে যোগ করতে হয়। এই 2,000 টাকা কি লিখবা, এক্রুড মানে বকেয়া, হ্যাঁ এক্রুড 2,000 টাকা। 25,000-এর সাথে 2,000 যোগ করলে কি হচ্ছে, 27,000 টাকা। আচ্ছা, তারপরে আর কি আছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,000 টাকা, এটাও আসবে। ইন্স্যুরেন্স মানে তোমার বীমা, হ্যাঁ বীমা করা হয়, কোম্পানির বীমা করা হয়, হচ্ছে কোনো পণ্যের বীমা করা হয়, XYZ। ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা, 3,000 টাকা, এই যে এই 3,000 টাকা। তারপরে হচ্ছে আমার এই যে ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড বাই 5,000 টাকা। ডেপ্রিসিয়েশনের টাকাটা আসবে, ডেপ্রিসিয়েশনের 5,000 টাকা আসবে, এই যে ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 5,000 টাকা। আম, এই যে 5,000 টাকা। ওকে, এই সবগুলো যোগ করবা, যোগ করে বাদ দিবা ওই 67,000 মোট মুনাফা থেকে। এই মোট মুনাফা থেকে সবগুলো বাদ দিবা, বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে এটাই হচ্ছে তোমার নিট ইনকাম বা নিট মুনাফা, 17,625 টাকা। আশা করি বুঝছো, যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর কে কোন কলেজ থেকে দেখতেছো অবশ্যই আমাকে জানারই বা চেষ্টা করবা, কোন কলেজ, আমিও জানতে পারবো তোমরা কোন কলেজ থেকে আমার ভিডিওটা দেখতেছো। ওকে, আচ্ছা। তার এই আমার নিট, আমার এই যে 2 নম্বর রিকোয়ারমেন্ট কিন্তু শেষ, এখন 3 নম্বর, 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ, ইনকাম স্টেটমেন্ট। 2 নম্বরে বলছে ক্লাসিফাইড, ক্লাসিফাইড ইন ক্লাসিফাইড স্টেটমেন্ট অফ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মানে ফাইন্যান্সিয়াল পজিশন, এটারই বলে ব্যালেন্স শিট। আচ্ছা, এটা করতে গেলে আমার যে জিনিসটা লাগবে এটা হচ্ছে রাফ লাগবে, একটা অনার সিকিউরিটি লাগবে, কি লাগবে, মালিকানা সত্ত্ব বিবরণী লাগবে। মালিকানা সত্ত্ব বিবরণী লাগবে। মালিকানা সত্ত্ব বিবরণী তো আমরা সবাই জানি। প্রথমে আসবে আমার ক্যাপিটাল, ক্যাপিটাল দেওয়া আছে কত টাকা, ক্যাপিটাল দেওয়া আছে 1,50,000 টাকা। এই যে 1,50,000 টাকা লিখবা ক্যাপিটাল, 50,000 টাকা। এর সাথে আমার নিট মুনাফা যোগ হয়, কি হয় নিট মুনাফা, 17,625, 17,625 যোগ। এটা থেকে বাদ যাবে হচ্ছে আমার উত্তোলন, কি বাদ যাবে, উত্তোলন বাদ যাবে। এখানে উত্তোলন দেওয়া আছে কত টাকা, 10,000 টাকা। এই যে ড্রয়িংস, উত্তোলন দেওয়া আছে 10,000 টাকা। পাশাপাশি এখানে নতুন করে উত্তোলন করছে 5 নম্বর, গুডস উইথড্রন বাই পার্সোনাল ইউজ, এই যে 6,000 টাকা। এই 10,000 প্লাস 6,000 দুইটা যোগ করবা, এই 16,000 টাকা কি হবে, বাদ যাবে। ড্রয়িং 10,000 প্লাস 6,000, 16,000 টাকা বাদ যাবে। যেটা থাকবে ওইটাই কি আমার এন্ডিং সরি এন্ডিং ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, বা ওনার সিকিউরিটি, যেটা মালিকের মালিকানা সত্ত্ব, হ্যাঁ। ওকে, আর ব্যালেন্স শিটটা আমরা নেক্সট ক্লাসে করব। সহজ, বসাই দিবা খালি, এখন সম্পদগুলা বসাবা, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, সম্পদ যোগ করবা, লাইবিলিটিস গুলা বাদ দিবা, ওনার সিকিউরিটি যোগ করবা লাইবিলিটিস এর এখানে, সব হয়ে যাবে। ওকে, এইটা আমরা নেক্সট ক্লাসে দেখবা। আপাতত এইটুকুই থাক, সবাই ভালো থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। বাই বাই, ভালো থাকো।